শ্বশুরবাড়িতে তানিয়ার সেবা করার জন্য ১০০ জন চাকর থাকে। রান্নাবান্না থেকে শুরু করে বাড়িঘর পরিষ্কার রাখা, ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, এক একটা কাজের জন্য এক একজন চাকর বরাদ্দ করা থাকে। সুতরাং তানিয়াকে বাড়ির কোনো কাজ করতেই হয় না। বিয়ের পর প্রথম প্রথম বিষয়টা তানিয়ার খুব ভালো লাগে। বাহ, কপাল করে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, এখানে ১০০ জন চাকর বাকর কাজ করে। আমি পায়ের উপর পা তুলে শ্বশুরবাড়িতে রাজত্ব করব। আমাকে কোনো কাজই করতে হবে না, শুধু খাবো, আরাম করব, ঘুরবো ফিরবো, ব্যাস, এটাই তো আমার কাজ। বিয়ের পর তানিয়া যখন রান্নাঘরে যায় তখন সেখানে কমলা রান্না করার জন্য আগে থেকেই উপস্থিত থাকে। বৌমনি, আপনি আবার রান্নাঘরে আসলেন কেন? আমাকে ডাকতে পারতেন। আপনার খিদে পেয়েছে? আপনি কি খাবেন বলুন, আমি ভালো মতো রান্না করে দিচ্ছি। তাছাড়া আজকে আমাকে আপনার শাশুড়ি মা ননদ ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, মাছের মাথা দিয়ে ডাল আর ভাত রান্না করতে বলেছে। না না, আজকে আমার বিয়ের পর প্রথম রান্নার অনুষ্ঠান, তাই রান্নাঘরের কোথায় কি আছে আমাকে বলে দাও। আজকে আমি রান্না করি, তারপর থেকে না হয় তুমি রান্না করবে। কোনো দরকার নেই বৌমনি, কারণ এই বাড়িতে কে কিরকম খাবার খেতে পছন্দ করে, কতটা ঝাল দেওয়া হয়, কেমন মিষ্টি খেতে পছন্দ করে, সব কিন্তু আমরাই জানি। আপনি তো কিছুই জানেন না, তাই আপনাকে কোনোদিনও রান্না করতে হবে না। বাড়িতে রান্না বান্না করা, কাজ করা, পরিষ্কার রাখা, এসব দায়িত্ব কিন্তু আমাদের উপর ছেড়ে দেবেন। আপনি শুধু ঘরে বসে আরাম করবেন। কমলা এই কথা বললে তানিয়া রান্নাঘর থেকে বেরিয়ে যায়, আর অন্যদিকে বাড়ির চাকর বাকররা একে একে সমস্ত কাজকর্ম মিটিয়ে নেয়। দুপুর হতে না হতেই সবাই একসাথে লাঞ্চ করার জন্য টেবিলে বসে পড়ে। তখন সব চাকর মিলে তাদেরকে খাবার দাবার পরিবেশন করে। এভাবে সারাদিন ১০০টা চাকর বাড়িতে ঘুরে বেড়ায়। তাদের বাড়ির সদস্য সংখ্যার থেকে চাকরের সংখ্যা অনেক বেশি। একদিন, জিৎ, তুমি বলেছিলে আজকে আমার সাথে শপিং করতে যাবে, কিন্তু তুমি এখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছ কেন? আজকে আমি কিন্তু শপিং করতে যাব। আমার বাড়িতে আর ভালো লাগছে না, আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, তাই আজকে তুমি অফিসে যাবে না। আজকে আমাকে অফিসে যেতেই হবে, কারণ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আমার, আর বাড়িতে এতগুলো তো চাকর আছে। তুমি যে কোনো কাউকে নিয়ে শপিং করতে চলে যাও, তারপর রেস্টুরেন্টে খেয়ে চলে এসো, কিন্তু আমাকে প্লিজ আজকে কোথাও যেতে বলো না। কি, শেষ পর্যন্ত আমি বাড়ির চাকরের সাথে শপিং করতে যাব? কোনো মতেই সম্ভব নয়। ওরা বাড়ির চাকর, সারাদিন বাড়ির কাজ করে, তাই ওদের সাথে শপিং করতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া আমার পক্ষে পসিবল নয়। সে আবার কেমন কথা? আমরা মাস মাহিনা দিয়ে ওদেরকে কাজে রেখেছি, আর তাছাড়া প্রত্যেক মাসে মোটা টাকা মাহিনাও দেওয়া হয়, তাই ওদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়াই ভালো। জিৎ এই কথা বলে অফিসে চলে যায়। এমন সময় তানিয়া যখন তার শাশুড়ি মা এবং ননদকে শপিং করতে যাওয়ার কথা বলে, আসলে বৌমা, আমার এক বান্ধবী অসুস্থ হয়ে পড়েছে, আমি ওকে নার্সিং হোমে দেখতে যাব, তাই ভাবছিলাম আমার মেয়েকেও সাথে করে নিয়ে যাব। তোমার সাথে এখন শপিং করতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমার ছেলে তো ঠিক কথাই বলেছে, তুমি বাড়ির চাকরদের নিয়ে শপিং করতে চলে যাও, কারণ তুমি যখন শপিং করবে ওরা তোমার শপিং ব্যাগগুলো বয়ে দেবে। এই কথা শুনে তানিয়ার কিছু করার থাকে না। সে কয়েকজন চাকরকে নিয়ে শপিং করতে চলে যায়, কিন্তু তানিয়ার তাদের সাথে যেতে মোটেই ভালো লাগে না। শপিং করা হয়ে গেলে তানিয়ার চাকররা ব্যাগপত্র বয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তানিয়ার আর রেস্টুরেন্টে খাওয়া হয় না। এই চাকরগুলোকে নিয়ে কে রেস্টুরেন্টে খেতে যাবে? ওরা যদি আমার সাথে রেস্টুরেন্টে যেত তাহলে আমাকেই তো ওদের খাবারের বিল দিতে হতো, তাই কোনো দরকার নেই। আমি ভালো করেছি বাড়িতে চলে এসেছি। বাড়িতে ফিরে আসার পর তানিয়া দেখে যে ডাইনিং টেবিলের উপর কোনো ডিনারের ব্যবস্থা করা নেই। কি ব্যাপার কমলা, আমার তো খিদে পেয়েছে, তুমি আজকে রান্না বান্না করনি কেন? আপনি তো শপিং করতে গিয়েছিলেন, তাই আমি ভাবলাম আপনি বাইরে থেকে খেয়ে আসবেন, সেই জন্য আমি আপনার জন্য আর রান্না করিনি। তাছাড়া আপনার শাশুড়ি মা ননদ বাইরে থেকে খেয়ে এসেছে, আর আপনার স্বামীও অফিসে ডিনার করেছে, তাই একা আর আপনার জন্য রান্না বান্না করতে পারবো না। তোমার তো ভালোই মুখ হয়েছে দেখছি। প্রথমে তোমার ব্যবহার কত ভালো ছিল, এখন হঠাৎ করে তোমার এরকম পরিবর্তন হলো কেন? আর তুমি বাড়ির চাকর হয়ে আমার সাথে তর্ক করছো? তানিয়া কমলাকে এরকম ভাবে কথা শোনালে সেখানে বাকি চাকররাও এসে উপস্থিত হয়। একই ম্যাডাম, আপনি মাসির সাথে ঝগড়া করছেন কেন? উনি তো প্রত্যেকদিনই রান্না বান্না করেন, সুতরাং আজকে না হয় রান্না করেননি, তাতে কিসের এত ক্ষতি হয়েছে? আপনি টাকা দিয়ে বাইরে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নিন। এই শোনো, তোমার মতো চাকরির কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না। তাছাড়া ও না হয় রান্না করতে পারিনি, তোমরা কি করছিলে? ১০০ জন চাকর রেখে দিয়েছি, বাড়িতে কোনো লাভ নেই? একজন রান্না করেনি যখন বাদবাকি ৯৯ জন রান্না করবে।
রান্না করা আমাদের কাজ নয়। মাসের মাহিনাতে ঘর পরিষ্কার করা হবে, রান্না করা হবে, এছাড়া যাবতীয় যা বলবে সব কাজ করতে হবে। অত কিছু আমাদের পক্ষে সম্ভব নয়। এভাবেই বাড়ির কাজের লোকেরা তানিয়ার মুখে মুখে ভীষণই তর্ক করে। তাই তানিয়া খুবই রেগে যায়। সে তখনই শাশুড়ি মায়ের ঘরে গিয়ে চাকরদের নামে নালিশ করতে শুরু করে। ওই চাকরগুলোকে আপনারা বেশি তেল দিয়ে মাথায় তুলে রেখেছেন। ওদের কিন্তু খুব মুখ হয়েছে, কারণ ওরা ভুলে গেছে ওরা এই বাড়ির চাকর। আজকে ওরা আমার মুখে মুখে ভীষণ তর্ক করেছে। আপনি ওদেরকে কিছু একটা বলুন। আমি আবার কি বলবো? ওরা তো সব সময় তোমার সব কাজ করে দেয়। একটা দুটো দিন একটু অসুবিধা হতেই পারে, তাই তুমি ওদের সাথে ঝগড়া করতে যেও না। তুমি বাড়ির বউ, তাই ওদের সাথে তুমি সারাদিন ঝগড়া করবে সেটা তো ভালো লাগে না। শাশুড়ি মা এই কথা বললে তানিয়া একেবারে অবাক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু তানিয়াও এখন চাকরদের সাথে দুর্ব্যবহার করে। সে সবসময় 100 জন চাকরকে খাটিয়ে মারে, 20 জন চাকরকে দিয়ে ঘর পরিষ্কার করায়। প্রত্যেকদিন একটা একটা করে নতুন শাড়ি পরে, আর 10-15টা চাকরকে দিয়ে সেই জামা কাপড়গুলো শাড়িগুলো পরিষ্কার করায়। বাদবাকি 20-25 জন চাকরকে দিয়ে সে তাদের বিলাসবহুল বাড়ি পরিষ্কার করায়। এমনকি সে বিছানা থেকে নেমে খাবার খেতে যেতে চায় না, চাকররাই তার ঘরে গিয়ে খাবার পরিবেশন করে দেয়। একদিন তানিয়া যখন বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখে, তখন কি ব্যাপার দীপক, আজকে তোমার লাঞ্চ নিয়ে আসতে বেলা 1টা বেজে গেল কেন? তোমরা তো ভালো করেই জানো আমি বেলা 12টার মধ্যে লাঞ্চ করে ফেলি। আজকে তোমরা লাঞ্চের প্রিপারেশন করতে 1 ঘন্টা লেট করে ফেললে। আপনার ননদের আজকে পরীক্ষা, তাই আজকে ওকে আগে খেতে দিতে হয়েছে। তাছাড়া আপনার শাশুড়ি মায়ের কয়েকটা কাজ ছিল, আর আপনার স্বামীর জামা কাপড় ধোয়ারও ব্যাপার ছিল, তাই আমরা সবাই মিলে বাড়ির বাকি কাজগুলো করার জন্য ব্যস্ত ছিলাম। সেই জন্যই আপনাকে খাবার দিতে দেরি হয়েছে। ফালতু কথা একদম বলবে না। আমি ভালো করেই জানি তোমরা খুব ফাঁকিবাজ। সময় পেলেই ঘুমিয়ে পড়ো। 100 জন চাকর থাকা সত্ত্বেও যদি সময় মতো কাজ করতে না পারো, তাহলে আর কিছু বলার নেই। আর যদি বেশি কথা বলো না, আমি জিতকে বলে তোমাদের মাস মাহিনা কেটে নেব। আপনার যদি সাহস থাকে তাহলে আমাদের মাইনে কেটে দেখান তো দেখি। যত সব বড় বড় কথা। আমরা 100 জন মিলে সময় মতো আপনাদের সমস্ত কাজ করে দিচ্ছি বলে আপনাদের ভাগ্য ভালো, তার উপর আবার এত বড় বড় কথা বলছেন। আমরা যদি একবারই বাড়ি ছেড়ে চলে যাই না, তাহলে কিন্তু এরকম মহারানীর মতো পায়ে পাতলে বসে থাকা বেরিয়ে যাবে বলে দিলাম, আর কোনো কাজের লোক পাবেন না। এমন কথা শুনে তানিয়া একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ সে চাকরদের মুখে এরকম বড় বড় কথা প্রত্যাশা করতে পারে না। কিন্তু তানিয়া যখন সেই ব্যাপারে স্বামীর সাথে কথা বলে, তখন তার স্বামীও চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে তানিয়া বাড়ির চাকরদের উপর একেবারে নির্ভরশীল হয়ে ওঠে। এমনকি তানিয়া এখন কোথাও গেলে বাড়ির চাকরদেরকে সাথে করে নিয়ে যায়। লোকের বাড়িতে ঘুরতে গেলেও সে তার চাকর বাকরকে সাথে করে নিয়ে যায়। এমনই একদিন, সত্যি তানিয়া তুই খুব ভাগ্যবতী, কারণ তুই যেখানেই ঘুরে বেড়াস তোর 100 জন চাকর বাকর তোর পেছনে পেছনে চা, জলখাবার, কফি, মাথায় ছাতা নিয়ে ঘুরে বেড়ায়। এরকম যদি আমরা 100টা চাকর পেতাম তাহলে খুব ভালো হতো। এসব বলে নজর দিস না, কারণ ওদের তো মুখ শুনিসনি। মুখ শুনলে তোর পেটের ভাত মুখে উঠে আসবে। তবুও আমার সাথে বেশি তেড়িবেড়ি করতে পারে না, আমি যাই বলি তাই কাজ করে দেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন তানিয়া তার শাশুড়ি মা, ননদ এবং স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়িতে একটাও চাকর নেই। তারা বারে বারে ডাকলেও কেউ কোনো সাড়া শব্দ দেয় না। কি ব্যাপার হলো বলুন তো? ওরা সবাই কোথায় গেল? চা জল খাবারের ব্যবস্থা করা হয়নি, নোংরা জামা কাপড়গুলো এক কোনায় পড়ে আছে, বাড়ি ঘরে ধুলো জমে আছে, সকালবেলা ছাদ পরিষ্কার করার আওয়াজও পেলাম না। কেউ তো দেখছি কোনো কাজই করেনি। রাতারাতি উধাও হয়ে গেল নাকি? এমন সময় তারা বাড়ির বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তারা বারান্দায় গিয়ে দেখে যে তাদের 100 জন চাকর বাড়ির সামনে গলায় প্লাকার্ড ঝুলিয়ে বসে আন্দোলন করছে। আমাদেরকে দিয়ে ফ্রি ফটকাই আর কোনো কাজ করানো যাবে না, আমরা কাজ করব না। আমরা যতক্ষণ আমাদের মাহিনা না পাচ্ছি ততক্ষণ আন্দোলন ছেড়ে উঠছি না, উঠবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বদমাইশ নতুন বৌমার পরিবার, হাই হাই হাই। নতুন বৌমা, তুমি আমাদেরকে দিয়ে বাড়তি কাজ করাতে পারবে না। আমরা কাজ করব না, করব না, করব না। এভাবে 100 জন চাকর মিলে বাড়ির বাইরে ভয়াবহ আন্দোলন তৈরি করে, কারণ তানিয়া শ্বশুরবাড়ির পরিবার 3 মাস যাবৎ তাদেরকে টাকা দিতে পারেনি। পাড়া সবাই 100 জন চাকরের এরকম আন্দোলন দেখে তানিয়া শ্বশুরবাড়ির উপর খুবই হাসাহাসি করে। তাই তানিয়া খুবই লজ্জিত হয়ে পড়ে।
এমা, এগুলো কি হচ্ছে? আপনারা 3 মাস ধরে এদেরকে মাহিনা দেননি? আমি তাই জন্য ভাবি যে হঠাৎ করে এরা এরকম গরম গরম ব্যবহার করছে কেন। যখন যা বলছি মুখে মুখে তর্ক করছে, সময় মতো কোনো কাজও করছে না। এবার কি হবে? লজ্জার তো আর কোনো শেষ থাকলো না। আসলে 3 মাস ধরে আমার ছেলের খুব একটা ইনকাম নেই, আর অফিসে ওকে সময় মতো মাইনা দেওয়া হচ্ছে না। ও প্রাইভেট সেক্টরে চাকরি করে, তো সেই কারণে আমাদের 100 জন চাকরের মাহিনা বাকি পড়ে আছে। তাছাড়া ওদেরকে আমরা খুব কম টাকাতেই বাড়িতে কাজ করাই। আমরা ওদেরকে বলেছিলাম যে 3 মাসের মধ্যেই আমরা মাহিনা দিয়ে দেব, কিন্তু এখন কি করা যায় তাই ভাবছি। এরা কাজ ছেড়েও যায় না, এখন মাহিনার জন্য আন্দোলন করছে। এমন সময় তানিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অনেক ভাবনা চিন্তা করার পর তানিয়া বিয়ের সময় যা যাবতীয় সোনা গহনা উপহার পায় সেগুলো সে জিতের হাতে দিয়ে বলে, তুমি এই গহনাগুলো বিক্রি করে এখনই টাকা নিয়ে এসো। ওদের টাকা শোধ করে দিয়ে ওদেরকে তাড়িয়ে দাও। আমরা আমাদের বাড়ির কাজ নিজেরাই করে নেব। বাড়ির কাজ করব না বলে 100 জন চাকর রাখার তো কোনো দরকার নেই। তুমি এখনই যাও, গহনাগুলো বিক্রি করে ওদের টাকা মিটিয়ে দাও। তানিয়ার কথা মতো জিৎ সেই সোনা গহনা বিক্রি করে বাড়ির 100 জন চাকরকে একে একে মাহিনা দিয়ে দেয়। মাহিনা পাওয়ার পর 100 জন কাজের লোকেরা নিজেদের মধ্যে মিটিং করার পর ঠিক করে তারা আবার সেই বাড়িতে কাজ শুরু করবে। তোমরা রক্ষা করো, তোমাদেরকে আর কাজ করতে হবে না। তোমরা এবার এই বাড়ি থেকে বিদায় নাও। আমরা আমাদের মতো রান্না বান্না, জামা কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা সব কাজ করে নেব। তোমাদের আর কোনো উপকার লাগবে না। আমাদের 100টা কাজ করার জন্য তোমাদের 100 জনকে আর প্রয়োজন নেই। এই বলে তানিয়া সেই 100 জন কাজের লোককে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই দিনের পর থেকে চাকর বাকরির সাহায্য ছাড়াই তারা নিজেদের মতো বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। সুমি নামে একটি মহিলা তার বাড়ির সামনে ঠেলাগাড়ি করে বিরিয়ানি বিক্রি করত। বিরিয়ানি নিয়ে যাও বিরিয়ানি, অনেক রকমের গরম গরম বিরিয়ানি, ফ্রেশ সবজির বিরিয়ানি, আলুর বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি, মাছের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, হাফ প্লেট বিরিয়ানি 25 টাকা, ফুল প্লেট মাত্র 40 টাকা। সুমি অনেক গরিব ছিল, কিন্তু সুমির হাতে যেন একরকমের জাদু ছিল। তার তৈরি বিরিয়ানি খুবই টেস্টি হতো। লোকজন তার বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করত। মাসি, তোমার হাতে মনে হয় জাদু আছে। বিরিয়ানি যা খেতে হয়েছে, একবার খেলে মন ভরে না। আমায় আরো 2 প্লেট এগ বিরিয়ানি প্যাক করে দাও, বাড়ি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি একবার আলুর বিরিয়ানিটা টেস্ট করে দেখতে পারেন, ওটা আরো বেশি টেস্টি। কাকিমা, আমায় 1 প্লেট চিকেন বিরিয়ানি আর 1 প্লেট আলু বিরিয়ানি প্যাক করে দেবে। বাড়িতে ভাই বোনের জন্য নিয়ে যাব। একটু ওয়েট করো, একদম গরম গরম দিয়ে দেব। সুমি তার বানানো বিরিয়ানির জন্য লোকজন দূর দূর থেকে তার কাছে আসতো। তার বিরিয়ানির ঠেলার সামনে সব সময় ভিড় লেগেই থাকতো। জানো ভাই, এই বিরিয়ানিওয়ালার হাতে বিরিয়ানি এত টেস্টি হয় যে কি বলবো। যে একবার খাবে তাকে দ্বিতীয়বার খেতে আসতেই হবে। তাই নাকি? তবে তো একবার খেতেই হয়। চল যাই, হাফ প্লেট বিরিয়ানি খেয়েই দেখা যাক। তুমি এখন রেস্ট করো, চিন্তা করার দরকার নেই। এখন থেকে আমি বিরিয়ানির ঠেলা লাগাবো। তুমি যে এইভাবে কাজ করবে আমি ভাবিনি। তবে একা একা সব কাজ করতে যেও না, নিখিলকে সঙ্গে নেবে। নিখিল এখন তো অনেকটাই বড় হয়ে গেছে। নিখিল সুমির 15 বছরের ছেলে ছিল। নিখিলও বিরিয়ানির ঠেলায় তার মাকে সাহায্য করত। বিরিয়ানি বিক্রি তো ভালোই হচ্ছে, কিন্তু সব টাকা তোমার ওষুধের পেছনে খরচ হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না। ছেলেটার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে। আমি তোমার ওপর বোঝা হয়ে গেছি। উপরওয়ালা যে কেন আমায় এখনো বাঁচিয়ে রেখেছে। তুমি এসব কি বলছো? তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তারপর আমরা একসঙ্গে কাজ করব। একদিন সুমি বিরিয়ানির দোকান খুলতে গিয়ে দেখেছে তারই ঠেলাগাড়ির সামনে নন্দিতা নামে অন্য একটি মহিলা বিরিয়ানির ঠেলা লাগিয়েছে। এই বিরিয়ানিওয়ালি আবার কোথা থেকে এলো? এর জন্য তো আমার বিক্রি কমে যাবে। নন্দিতা নামের মহিলাটি অনেক চালাক ছিল। সে তার বিরিয়ানির বিক্রি বাড়ানোর জন্য সুমির থেকেও সস্তায় বিরিয়ানি বিক্রি করতে শুরু করেছিল। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি, সস্তায় বিরিয়ানি, মাত্র 20 টাকায় হাফ প্লেট, 30 টাকায় ফুল প্লেট। এর চেয়ে সস্তায় আর পাবেন না। নিয়ে যান, নিয়ে যান। গরম গরম ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি, পনির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি। সস্তায় বিরিয়ানির কথা শুনে সুমির কাস্টমারগুলো তার ঠেলাগাড়ি ছেড়ে নন্দিতার ঠেলার দিকে চলে যায়।
এই বিরিয়ানিওয়ালি, আমায় হাফ প্লেট সবজি বিরিয়ানি দাও। আমায় 2 প্লেট আলু বিরিয়ানি প্যাক করে দাও, বাড়ি নিয়ে যাব। আর আমায় 1 প্লেট চিকেন বিরিয়ানি দাও, এখানেই খাই। আর হাফ প্লেট পনির বিরিয়ানি দেবে, ছেলের জন্য নিয়ে যাব। নিচের কাস্টমারদের অন্য বিরিয়ানির ঠেলায় যেতে দেখে সুমি অনেক চিন্তায় পড়ে যায়। নন্দিতা প্রতিদিনই সস্তায় বিরিয়ানি বিক্রি করত, সেই জন্য এখন সুমির বিরিয়ানি প্রায় বিক্রি হয় না বললেই চলে। সব কাস্টমার নন্দিতার ঠেলার থেকে বিরিয়ানি খায়। সুমির বিরিয়ানির ঠেলায় এখন আর কোনো লোকই আসে না। নিখিল, এইভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরে যাব বাবা। দিনে 1 প্লেটও বিরিয়ানি বিক্রি হচ্ছে না। হে উপরওয়ালা, আমাদের সঙ্গে এটা কি হচ্ছে? কাস্টমারদের সস্তা বিরিয়ানি খাওয়াতে গিয়ে নন্দিতাকে বিরিয়ানি তৈরির জন্য দামি দামি উপকরণ ও সবজি কিনতে হতো, তাই তার অনেক টাকা লস হয়ে যাচ্ছিল। এই রকম করলে হবে না, আমায় আরো কম দামে জিনিস কিনতে হবে। আমি যদি কম দামি মশলা আর আধপচা জিনিস দিয়ে বিরিয়ানি বানাই, লোকেরা গরম গরম খেলে বুঝতে পারবে না, আর এতে আমার অনেক টাকাও বেঁচে যাবে। পরের দিন থেকেই নন্দিতা পচা খারাপ উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে। সস্তায় বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি নিয়ে যান, মাত্র 20 টাকায় হাফ প্লেট, 30 টাকায় ফুল প্লেট, আসুন আসুন। নন্দিতার ঠেলাগাড়ির সামনে প্রচুর পরিমাণে ভিড় জমেছিল। কেউ কেউ বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিল। সেই সময় একটা বড় গাড়ি তার ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে 4টি ছেলে বেরিয়ে আসে। তার মধ্যে থেকে একটি ছেলে নন্দিতাকে বলে, এই বিরিয়ানিওয়ালি, 4 প্লেট চিকেন বিরিয়ানি, 2 প্লেট পনির বিরিয়ানি, তাড়াতাড়ি দে। এই তো, এই নাও তোমার গরম গরম চিকেন আর পনির বিরিয়ানি। ছেলেগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে বিরিয়ানির সঙ্গে মদ খেতে থাকে, যেটা দেখার পর সুমি সেখানে এসে বলে, তোমরা এখানে এভাবে মদ খেও না। এই মদের গন্ধের জন্য কাস্টমাররা আসবে না। তোমরা আমার ছেলেদের মতোই, তাই তোমাদেরকে আমি বলছি, এভাবে মদ খাওয়া ঠিক নয়। তোমরা অন্য জায়গায় গিয়ে মদ খাও। এসব কথা শুনে 4টি ছেলের মধ্যে একজন বলে ওঠে, এই দেখো, এই পিসি আবার আমাদের জ্ঞান দিচ্ছে। এমনিতেও তো তোমার ঠেলায় লোক নেই, তাছাড়া আমরা তো এই বিরিয়ানিওয়ালি ঠেলার সামনে দাঁড়িয়ে। এ তো তোমার কিসের প্রবলেম? আচ্ছা আচ্ছা, বুঝেছি, নিজের ঠেলার বিক্রি হচ্ছে না বলে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। এসব বলে ছেলেগুলো হাসতে থাকে। সেই সময় নন্দিতা বলে ওঠে, তোমরা ঠিকই বলেছ, মনে হয় বিক্রি হয় না তো, তাই ভুলভাল বকতে শুরু করেছে। মা, এদের কিছু বলো না, এরা মাতাল ছেলে, এরা খুব খারাপ, বুঝেছো? এদের এইসব বলা বেকার, তুমি চলে এসো। হ্যাঁ নিখিল, ঠিকই বলেছিস, এদের কিছু বলার দরকার নেই। চল বাবা চল। ছেলেগুলো প্রতিদিনই সেখানে আসতো। তারা নন্দিতার কাছ থেকে বিরিয়ানি নিয়ে সুমির ঠেলাগাড়ির কাছে এসে বিরিয়ানির সঙ্গে মদ খেত আর সুমিকে নিয়ে খুবই মজা ঠাট্টা করত। এসবের ফলে সুমির কাছে হাতে গুনে যে কয়েকটা কাস্টমার আসতো, তারাও আসা বন্ধ করে দেয়। হঠাৎ একদিন বিকেল বেলা সেখানে একটা পুলিশ অফিসার আসে আর 2 বিরিয়ানিওয়ালিকে দেখে বলে, তোরা দুজন আবার কবে থেকে এখানে বিরিয়ানির ঠেলা লাগাচ্ছিস? স্যার, এখানেই আমার বাড়ি, আমি আমার বাড়ির সামনেই ঠেলা লাগাই। আমি তো এখানে 3 মাস থেকে বিরিয়ানির ঠেলা লাগিয়েছি স্যার। তোমাদের দুজনকে কে পারমিশন দিয়েছে বিরিয়ানির ঠেলা লাগানোর? নন্দিতা পুলিশ অফিসারের চালাকি খুব সহজেই বুঝে যায়। নন্দিতা বুদ্ধি খাটিয়ে বলে, স্যার, পারমিশনের কি দরকার আছে? আপনি তো আছেনই। আপনি যখন এসে গেছেন তখন তো আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যা 1 প্লেট চিকেন বিরিয়ানি আন। স্যার, গরম গরম চিকেন বিরিয়ানি আর লাগলে বলবেন। আপনার কোনো টাকা লাগবে না, যত ইচ্ছা খেয়ে যান, আমি তো আছি বিরিয়ানি দেওয়ার জন্য। এদিকে সুমির বিক্রি না হওয়ায় সে পুলিশকে বিনা টাকায় বিরিয়ানি দিতে পারে না। তাই পুলিশ অফিসার যখনই আসতো সুমিকে কোনো না কোনো ভাবে বিরক্ত করত। একদিন, এই ঠেলা এখান থেকে সরিয়ে নিবি, আমি আর দ্বিতীয় দিন বলবো না। আর আমায় যদি সরাতে হয় তখন তোর ব্যবস্থা ভালো রকমই হবে। হ্যাঁ স্যার, আমি সরিয়ে নেব। এমনিও এখানে আমার আর বিরিয়ানি বিক্রি হচ্ছে না, আমাকে কিছুদিন সময় দিন স্যার। সুমি প্রথম থেকেই অনেক চিন্তা ছিল তার স্বামীর অসুস্থতার জন্য। অন্যদিকে নন্দিতা বিরিয়ানিওয়ালি, পুলিশ ও মাতাল ছেলেগুলোর জন্য সে আরো বেশি চিন্তায় পড়েছিল। আরে ও বিরিয়ানিওয়ালি, কাল তোমার বিরিয়ানি কেমন একটা গন্ধ ছিল, মনে হয় খারাপ কিছু দিয়েছিলে। আরে না না,
ওসব কিছু নয়, আমি নতুন একটা মশলা তৈরি করেছি, সেটা দিয়েই ট্রাই করেছিলাম প্রথমবার, তাই ওরকম খেতে হয়েছে। আজকে গরম গরম বিরিয়ানি খেয়ে দেখুন, একদম অন্যরকম টেস্ট, যেটা আর কোথাও পাবেন না। নন্দিতা অনেক চালাক প্রকৃতির ছিল, তাই সে এমন করে কথা বলতো যে লোকে এক প্লেটের জায়গায় 2 প্লেট করে বিরিয়ানি নিয়ে যেত। তখনই সেখানে অন্য একটা লোক এসে বলে, আরে তোমার বিরিয়ানি খেয়ে কাল থেকে আমার পেট ব্যথা ভালোই হচ্ছে না। আরে এই বিরিয়ানি বলি, তোমার বিরিয়ানি খেয়ে তো আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, ছেলেকে হসপিটালে অ্যাডমিশন করাতে হয়েছে। ধীরে ধীরে নন্দিতার ঠেলার সামনে লোকজনের ভিড় বাড়তে থাকে। সবাই কিছু না কিছু বলে অভিযোগ করতে থাকে। সব লোকজন প্রচুর পরিমাণে রেগে যায়। তারা কি করবে বুঝতে না পেরে নন্দিতার ঠেলা ভাঙচুর করতে থাকে। এসব দেখে সুমির খুব খারাপ লাগে। সে তাড়াতাড়ি করে সেখানে এসে বলে, এভাবে নষ্ট করো না ওর দোকান, ওকে আর একটা সুযোগ দাও, দ্বিতীয়বার বিরিয়ানি খারাপ করবে না ও। তোমরা ভাঙচুর করা বন্ধ করো, দয়া করো। লোকজন সুমির কথায় কান্না দিয়ে নন্দিতার ঠেলাগাড়ি ভাঙচুর করতেই থাকে। সুমি আবারও তাদের কাছে অনুরোধ করে, এভাবে নষ্ট করে আপনাদের কি লাভ হবে? একটা সুযোগ তো দেওয়া যেতেই পারে। আমাদের যে এত ক্ষতি করলে তার কি হবে? আমাদের যে খারাপ মশলার বিরিয়ানি খাইয়ে অসুস্থ করেছো, ডাক্তার দেখাতে হয়েছে, তার টাকা কে দেবে? আমার ঠেলা ছেড়ে দিন, আমি আর এরকম করব না, একটা সুযোগ দিন। এতে ওরই বা কি দোষ বলুন তো? আপনারাই তো সস্তায় বিরিয়ানি খেতে চেয়েছিলেন। আপনারা ওকে আর একটা সুযোগ দিন। নন্দিতা ওর ভুল বুঝতে পেরেছে। সুমির কথা শুনে লোকজনেরা সেখান থেকে চলে যায়। সুমি ও তার ছেলে 2 জন মিলে নন্দিতার ঠেলাগাড়ি ঠিকঠাক করতে থাকে। তারা রাস্তায় পড়ে যাওয়া জিনিসগুলো তুলে ঠেলায় রাখে। নন্দিতা সুমির এই ব্যবহার দেখে নিজের ভুল বুঝতে পারে। সে সুমির কাছে ক্ষমা চায়। সুমি বোন, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। তোমার ঠেলা বন্ধ করার জন্য আমি কত কিনা করেছি, আর শেষ পর্যন্ত তুমি আমার পাশে দাঁড়ালে। না না, ঠিক আছে, মানুষেরই তো ভুল হয়, ভুলটা আর দ্বিতীয়বার না করলেই হলো। বোন, আমরা আর আলাদা আলাদা ঠেলা করব না, এইবার থেকে আমাদের একটাই ঠেলা হবে, আর সেখানে থাকবে সব ফ্রেশ সবজির বিরিয়ানি। সুমি নন্দিতার কথায় রাজি হয়ে যায়। তারপর থেকে তারা দুজনেই একটাই ঠেলা লাগায়, আর সেখানে ফ্রেশ উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে। তাদের ঠেলা গাড়িতে আবার আগের মতো ভিড় হতে শুরু করে। বিরিয়ানি বিক্রি করে যা টাকা ইনকাম হতো দুজনে হাফ হাফ করে নিয়ে নিত। একদিন সেই মাতাল 4 ছেলে সেখানে আসে। এই ছেলে, 4টে চিকেন বিরিয়ানি আর 4টে ভেজ বিরিয়ানি দে, তাড়াতাড়ি করবি। তারা বিরিয়ানির সঙ্গে মদ খেতে যাবে, ঠিক সেই সময় নন্দিতা তাদের কাছে এসে বলে, তোমরা এখানে মদ খাবে না, এখানে মদ খাওয়া বারণ, খোলা জায়গায় সবার সামনে মদ খাওয়া উচিত নয়। নন্দিতার কথা শুনে ছেলেগুলো তাকে আজে বাজে কথা শোনাতে থাকে। সেই সময় আশেপাশের লোকজন তাদের ধরে মারধর করে। মার খেতে খেতে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ অফিসার এলে তাকে ফ্রিতে বিরিয়ানি দেওয়া না হলে সে রেগে সেখান থেকে চলে যায়। কয়েকদিনের মধ্যেই সুমির ছেলে নিখিল বিরিয়ানির হোম ডেলিভারি করা শুরু করে দেয়। নিখিল, 2 প্লেট ভেজ বিরিয়ানি আর 1 প্লেট চিকেন বিরিয়ানির অর্ডার এসেছে, যা তাড়াতাড়ি দিয়ে আয়। এভাবে তারা দুজনে ফোনে বিরিয়ানির অর্ডার নিত আর নিখিল হোম ডেলিভারি করে আসতো। এভাবে তাদের বিরিয়ানির নাম আরো দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আরে সুমি, তোমার তো বিরিয়ানির হাত দিন দিন আরো ভালো হয়ে যাচ্ছে, আগের চেয়েও আরো বেশি টেস্টি লাগছে। হ্যাঁ ভাই, যা বলেছো, একবার খেলে মন ভরে না, মনে হয় আরো 2 প্লেট খাই। এভাবেই দুজনের বিরিয়ানির ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে। কিছুদিনের মধ্যে তারা একটি বড় বিরিয়ানির দোকান খোলে। সেখানে আরো নতুন নতুন ভ্যারাইটির বিরিয়ানি রাখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সুমি তার স্বামীকে বড় হাসপাতালে দেখিয়ে সুস্থ করে তোলে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।